না, যাবো নাকি একবার গ্রামটাতে, কিন্তু কাকে নিয়ে যাই কাকে নিয়ে যাই। প্রীতমকে একবার কল করে দেখবো নাকি। বলতে না বলতে আমাকে আবার ফোন দিল কে, দেখি তো ফোনটা ধরে। হ্যালো প্রীতম। কে রে? তুই কোথায়? সেই পরশু থেকে কোনো কায়া ছায়া নাই। তুই তো শালা ভূষণ্ডির কাক, তোর কথাই ভাবছিলাম যে তোকে ফোন দেব, তুই তো ফোন করলি। আমি তোকে ফোন দিলাম একটা কারণে। অনেকদিন কোনো অ্যাডভেঞ্চার করা হয় না। চল না, একটা অ্যাডভেঞ্চার হয়ে যাক। হ্যাঁ রে, আমিও তো সেই কথা ভেবে তোকে কল দেব ঠিক করেছিলাম, তখনই তুই কল দিলি। তাহলে আর কি, তোর কথা শুনে তো মনে হচ্ছে সবকিছু ঠিকঠাক। তাহলে কবে বেরোবি বল? কবে আর বের হব, সবে দুপুর 12টা বাজে। আজ রাত 11টায় শিলিগুড়ি থেকে ঢুকবো। বাহ, তুই তো দেখছিস সুপার ফাস্ট। তাহলে ঠিক আছে, রাত 11টায় শিলিগুড়ি স্টেশনে দেখা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আসার সময় ক্যামেরার ভালো ফ্ল্যাশ লাইটটা নিয়ে আসবি কেমন। আচ্ছা ঠিক আছে। যাক, অনেকদিন পর একটা অ্যাডভেঞ্চার ট্যুর হবে। রাতে ট্রেন, রাতে ঘুমাতে পারবো না। এখন এক কাজ করি, অনেকটা সময় বাকি আছে, এখন একটু ঘুমিয়ে নি। ঠিক রাত 10টা 45 মিনিটে প্রীতম আর নবীন শিলিগুড়ি স্টেশনে এসে পৌঁছায়। এরপর তারা কোথায় যাবে কিভাবে যাবে এগুলো নিয়ে গল্প করতে থাকে। স্টেশনের ঘড়িতে 11টা বাজতেই সেখানে ট্রেন এসে পৌঁছায়। প্রীতম আর নবীন ট্রেনে উঠে বসে। তা কি রে, তুই প্রস্তুত তো? তুই যেটা করছিস এটা কিন্তু একদম পাগলামো। আমার তো এখন যেতেই ইচ্ছা করছে না। ওহ কামান নবীন, কি হয়েছে তোর? তুই তো এত ফাটতো ছিলি না, আজকাল কি হয়েছে তোর? জানি না রে, 2 বছর আগের অ্যাডভেঞ্চারটা করার পরে কেমন যেন হয়ে গেছি। আচ্ছা, ওই সব বাদ দে, চল তো জানি এনজয় কর। প্রীতম আর নবীন গল্প করতে করতে শঙ্করপুর রেল স্টেশনে পৌঁছে যায়। তারা ট্রেন থেকে নেমে দেখে আশেপাশে কোনো লোকজন নাই। এই রে, এই জায়গায় তো কোনো গাড়ি ঘোড়া কিছুই দেখতে পাচ্ছি না। এখন কি করে যাব আমরা গ্রামে? এই রাস্তায় সন্ধ্যার পর কোনো গাড়ি ঘোড়া চলে না, চল আমাদের পায়ে হেঁটে যেতে হবে। ওহ কি গরম রে বাবা, এই গরমে কি কোথাও বেরিয়ে শান্তি আছে নাকি? তেষ্টায় একেবারে গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। সে কখন থেকেই হেঁটেই চলেছি হেঁটেই চলেছি, কোনো গাড়ি ঘোড়া যানবাহন কিছুই দেখছি না। আর কত দূর হাঁটবো? এই তো প্রায় চলেই এসেছি। আমি অনেক বছর আগে এই গ্রামে একবার এসেছিলাম, আর একটু সামনে গেলেই হয়তো জায়গাটা পেয়ে যাব। আমার কিন্তু অনেক ভয় করছে রে নবীন। দেখ, আশপাশটা কি জনশূন্য আর নির্জন। যদি কোনো বিপদে পড়ি তাহলে বাঁচাবার কেউ থাকবে না কিন্তু। তোকে কে বলেছে রাতের বেলায় এই ভূতরে গ্রামে এসে এর রহস্য উন্মোচন করতে? আরে তুই খামোখাই ভয় পাচ্ছিস, আসলে এইসব ভূত পেত বলে কিছুই হয় না। মানুষ খামোখা এই গ্রামটাকে এত ভয় করে আর ভূতের কাহিনী বানিয়ে বলে এই গ্রামটাকে নিয়ে। আমরা আজ সারা রাত এই গ্রামে কাটাবো, সারা রাত ঘুরে ঘুরে গ্রামের সব কিছু লাইভ করব। তাহলে এই গ্রামটার সম্পর্কে মানুষের ভুল ধারণা দূর হয়ে যাবে। ভূত পেত তো আমিও বিশ্বাস করি না, কিন্তু এই গ্রামে পা রাখার পরেই কেন জানি না আমার ভেতরে একটা ভয় কাজ করছে। আরে আয় আয়, কিছুই হবে না, আমার সাথে চলে আয় তো। ওই দেখ, দূরে একটা আলো দেখা যাচ্ছে, ক্যামেরা অন কর, লাইভ শুরু করে দে। হ্যালো গাইস, কেমন আছো সকলে? আমি প্রীতম, আছি তোমাদের সাথে। আমার চ্যানেল মাটির পুতুলে তোমাদের স্বাগতম। আজ আমরা চলে এসেছি রূপনগর গ্রামে। আসলে এই রূপনগর গ্রামটা নিয়ে মানুষের মুখে যে একটা ভৌতিক কাহিনী শোনা যায়, এটা যে পুরোপুরি মানুষের ভ্রান্ত ধারণা, আমরা সেটাই প্রমাণ করতে এসেছি। আমাদের সাথে থাকুন, চোখ রাখুন মাটির পুতুলে। লাইভটা বন্ধ কর। সামনে আমি একটা চায়ের দোকান দেখতে পাচ্ছি, ওখানে যদি কোনো মানুষ থাকে তাহলে ক্যামেরার সামনে মুখ খুলবে না। সরি গাইস, আমাদের একটু অফলাইন যেতে হচ্ছে, ফিরে আসবো আবারও। ততক্ষণ চোখ রাখুন আমাদের চ্যানেলে। চল গিয়ে চায়ের দোকানে বসি। কাকা,
ঠান্ডা পানি হবে কি? ঠান্ডা লেবুর শরবত হবে, খাবেন নাকি দাদা? হ্যাঁ চলবে, 2 গ্লাস বানিয়ে দিন দেখি। আচ্ছা কাকা, লোকে বলে গ্রামটা নাকি অনেক ভূত উড়ে, এটা কি সত্যি? হ্যাঁ, এই গ্রামে রাতের বেলা কোনো মানুষ থাকে না। সবাই দিনের আলোয় থাকাকালীন এই গ্রাম ছেড়ে চলে যায়। কিন্তু লোকজন এটা কেন করে আপনার কি জানা আছে? কিছু বা কোনো ভৌতিক ঘটনা আমাদের বলবেন একটু? এই গ্রামের ইতিহাস এক ভয়ানক ইতিহাস। হ্যাঁ, আমিও শুনেছি গ্রামের সব মানুষ নাকি এক রাতে মারা গিয়েছিল। এটা কি সত্যি? হ্যাঁ সত্যি। আমাদের আপনি বলবেন পুরো কাহিনীটা, যাতে আমরা এই গ্রামে ঘটে যাওয়া ঘটনাটা সবাইকে বলতে পারি। ঠিক আছে, শোনো তবে। অনেক বছর আগের ঘটনা। তখন গ্রামটা এমন ছিল না। গ্রামের চারিদিকে সবুজ ফসল ছিল, ছিল মানুষের পুকুর ভর্তি মাছ, ঘোলা ভরা ধান। আগে থেকেই এই গ্রামের মানুষজন অনেক পরিশ্রম করে, যে কারণে অভাব অনটন এই গাঁয়ে লোকেদের তেমন দেখতে হতো না। সব কিছু ভালোই ছিল। সমস্যাটা তখন থেকে শুরু হলো যখন এই গাঁয়ের জমিদার নগেন্দ্র নারায়ণ রায়ের মৃত্যুর পরে তার ছেলে বরেন্দ্র নারায়ণ জমিদারিতে বসলো। একে এই সামান্য অর্থ আমাকে কর দিয়ে আমাকে অপমান করা হচ্ছে। এই কে আছিস? ওর পিঠে 100 বিত্রাঘাত কর। ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে, আর মারবেন না, আমাকে মাফ করুন। এরপর থেকে আমি আরো বেশি কর দেব। তোর আরো আগে এই কথা ভাবার দরকার ছিল। আমার ভুল হয়েছে। আপনার বাবাকে আমরা এই পরিমাণ কর দিতাম তো, তাই আপনাকেও সেই একই পরিমাণে কর দিয়েছি। সবাই আমার কথা কান খুলে শুনে নাও। আমার বাবা ছিলেন নগেন্দ্র নারায়ণ রায়, আর আমি তার ছেলে বরেন্দ্র নারায়ণ রায়। সে বেঁচে থাকতে তার মতন শাসন করেছেন, এখন আমি আমার মতন করব। আজ এই মুহূর্ত থেকে করের টাকা 3 গুণ করা হলো। কাল সূর্যাস্তের পূর্বে সবাইকে কর পরিশোধ করতে হবে। দিন যত যায় জমিদারের অত্যাচার বাড়তে থাকে। জমিদার চাষিদের অনিচ্ছা সত্ত্বেও তাদের দিয়ে জোর করিয়া বিভিন্ন ফসল চাষ করাতে শুরু করে। অধিক ফলনের আশায় বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক দ্রব্য জমিতে প্রয়োগ করতে থাকে। ধীরে ধীরে গ্রামে সেই সুজলা সুফলা জমিগুলো নষ্ট হয়ে যায়। কোথাও কোনো চাষাবাদ হয় না। গ্রামে দুর্ভিক্ষ নেমে আসে। আর কোনো উপায় না দেখে গ্রামের চাষিরা সবাই মিলে একজোট হয়ে জমিদারের বিরোধিতা করলে জমিদার কৌশলে সমঝোতার কথা বলে খাবারের বিষ মিশিয়ে সবাইকে হত্যা করে। কি বলছেন কাকা? লোকেরা এত নির্দয় কেমন করে হতে পারে? আরে এইসব লোকেদের বানানো গল্প, এমন আবার হয় নাকি? তোমরা শহরের ছেলে, তোমরা কি করে বিশ্বাস করবে এসব কথা? কেন করব না? ঘটনা যদি সত্য হয় তাহলে আমরা অবশ্যই বিশ্বাস করব। শুধু আমাদের চাই উপযুক্ত প্রমাণ। বেশ, আমার সাথে চলো, আমি তোমাদের প্রমাণ দেখাচ্ছি। কোথায় কোথায় যাব আমরা? আমার সাথে এসো, তাহলেই বুঝতে পারবে। এই দেখো, এইটাই সেই পুরনো জমিদার বাড়ি। এখানেই থাকতেন সেই জমিদার। এসো, ভেতরে এসো। তারা দোকানের সাথে করে বাড়ির সদর দরজার সামনে যেতেই দরজা খুলে যায়। এক ঝাঁক বাদুড় উড়ে এসে বাড়ি থেকে বেরিয়ে যায়। প্রীতম আর নবীন দোকানের সাথে বাড়ির ভেতরে চলে আসে। এই প্রীতম, টর্চটা বের কর। বাড়ির ভেতরটা অনেক অন্ধকার। আরে আরে, লোকটা কোথায় গেল? আরে কোন লোক? আরে ওই চায়ের দোকানদার। আরে তাই তো, লোকটা তো এক্ষুনি এখানেই ছিল।
অন্ধকারের মধ্যে কোথায় হারিয়ে গেল লোকটা? চল তো ভালো করে খুঁজে দেখি লোকটাকে। প্রীতম আর নবীন লোকটাকে এদিকে ওদিকে খুঁজতে শুরু করে, কিন্তু লোকটাকে কোথাও খুঁজে পায় না। হঠাৎ প্রীতম হাঁটতে গিয়ে কিছু একটার সাথে বেঁধে পড়ে যায়। হাতে থাকা টর্চ লাইটটি পায়ের দিকে ঘুরিয়ে দেখে সেখানে একটা মানুষের কঙ্কাল। কি রে, তুই চিৎকার করছিস কেন? আর পড়ে গেলে কিভাবে? কঙ্কাল! ওখানে একটা কঙ্কাল! আরে ও কিছু না, হয়তো লোকজন এখানে আসা মানুষদের ভয় দেখানোর জন্য কঙ্কালটা এখানে রেখে দিয়েছে। লোকটাকে খুঁজে বের করতে হবে। পুরো বাড়ি তন্ন তন্ন করে খোঁজার পরেও সে কোথাও লোকটাকে পায় না। হঠাৎ প্রীতমের হাতে থাকা টর্চ লাইটের আলো একটু দূরে গিয়ে পড়তেই তারা দেখে একটা বীভৎস চেহারার অবয়ব দাঁড়িয়ে আছে। কি রে, তোর আবার কি হলো? চিৎকার করছিস কেন? আবার কি দেখলি এখানে? ভূত! ভূত? কোথায় ভূত? ভূত বলে কিছু হয় নাকি? তুই কি পাগল হয়ে গেছিস? ওই দেখ, ওখানে দাঁড়িয়ে আছে। প্রীতমের মুখে এমন কথা শুনেই নবীন সামনের দিকে লাইট মারে, কিন্তু সেখানে সে কিছুই দেখতে পায় না। কি রে, এখানে তো কিছুই নেই। তুই কি দেখে এমন ভয় পেলি? বিশ্বাস কর ভাই, সত্যি এখানে কিছু একটা ছিল। আমি নিজের চোখে দেখেছি। আরে ওসব কিছু না, ওসব তোর মনের ভুল। ওখানে যদি সত্যি সত্যি কিছু থাকতো তাহলে তোর সাথে সাথে তো আমিও দেখতাম। আমি কেন দেখলাম না? তুই আয় তো আমার সাথে, বাড়িটা ভালোভাবে ঘুরে দেখি। না না, আমি কোথাও যাব না। আমি এখানেই দাঁড়ালাম, তুই দেখে আয়, আমি এখানেই আছি। আচ্ছা ঠিক আছে, এখান থেকে কোথাও যাস না কিন্তু। আমি এই যাব আর এই আসবো। আচ্ছা ঠিক আছে, যা, তবে তাড়াতাড়ি ফিরে আসিস। আমার কেমন জানি ভয় ভয় লাগছে। আরে ওসব কিছু না, অন্ধকার জায়গা তো, তারপর অনেক পুরনো বাড়ি, এজন্য এমন লাগছে। তুই দাঁড়া, আমি চলে আসছি। নবীন একটু সামনে আগাতেই প্রীতম অনুভব করে তার পেছনে কিছু একটা দাঁড়িয়ে আছে। প্রীতম পেছনে ঘুরতেই সেই অবয়বটার একদম সামনাসামনি হয়ে যায়। প্রীতম চিৎকার করতে চায়, কিন্তু কোনো একটা কারণে তার গলা থেকে আওয়াজ বের হয় না, আর প্রীতম অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। আর সেই অবয়বটা চায়ের দোকানিতে পরিণত হয়ে নবীনের সামনে আসে। আরে কাকা, আপনি কোথায় ছিলেন? আমি আপনাকে আশেপাশে কত খুঁজেছি। অন্ধকারের মধ্যে আপনি কোথায় চলে গিয়েছিলেন? আরে আমাকে নিয়ে তোমরা চিন্তা করো না, আমার এই বাড়ি সব কিছু চেনা। তুমি বলো, এখন কি তোমাদের বিশ্বাস হয়েছে যে ভূত বলে কিছু আছে? না কাকা, তেমন কোনো কিছুই তো এখানে দেখলাম না। শুধু একটা মানুষের কঙ্কাল ছাড়া তো আর কিছুই দেখলাম না। বেশ, এসো, তোমাকে একটা জিনিস দেখাই। এরপর নবীন গোপালের সাথে করে ঘরের মধ্যে গিয়ে তার হাতে থাকা লাইটের আলোয় দেখে পুরো ঘরের মধ্যে মানুষের হাড়গোড় আর কঙ্কালে ভর্তি। আরে এটা কি? এত কঙ্কাল এখানে কি করছে? এগুলো ওই জমিদার আর তার সাথীদের পচা গলা দেহ। এদের আবার কে মেরেছে এখানে? ওরা যে লোকগুলোকে ধোকা দিয়ে মেরে ফেলেছিল, তারা সবাই আবারও ফিরে আসে আর এক এক করে সবাইকে মেরে ফেলে। তারপর থেকেই এই শান্তশিষ্ট গ্রামটা এখন থেকে ভূত পেতের বাসস্থান। আপনি কি যে বলেন না এসব! ভূত পেত আবার হয় নাকি? আর মানুষ মরার পরে কিভাবে ফিরে আসে? এ কথা বলার সাথে সাথে দোকানি তার আসল রূপে ফিরে আসে, আর নবীনের হাত থেকে লাইটটা পড়ে যায়। অন্ধকারের মধ্যে থেকে নবীনের চিৎকার ভেসে আসে।